জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার সাহেব একটি বক্তব্য দিয়েছেন, যেটা জাতির কাছে আমার কাছে মনে হয়েছে সমসাময়িক সময়ে যারা রাজাকার এই ট্রাম্প কার্ড খেলতে চায় তাদের মুখে একটা চড় লাগিয়ে দিয়েছেন। কেন এই কথাটা বলছি? মিয়া গোলাম পরোয়ার সাহেব বলছেন যে রাজাকারদের যদি বাংলাদেশে বিচার করতে হয় তাহলে বিএনপির রাজাকারদের সবার আগে বিচার তালিকা প্রকাশ করা উচিত, বিচার করা উচিত। এই কথাটা আজকে আসতো না যদি এই রাজাকারের খেলটা বাংলাদেশে বর্তমান ফ্যাসিস্ট পতনের পরে কেউ বন্ধ করতে পারতেন, তাহলে এই বক্তব্য হয়তো আসতো না। আমরা নিশ্চয়ই জানি যে আওয়ামী লীগের আমলে একটা রাজাকারের তালিকা বাংলাদেশে প্রকাশিত হয়েছে, প্রায় 10,000-এর অধিক নামের তালিকা তখন প্রকাশিত হয়েছে। সেই 10,000-এর তালিকাটা, যেটা নিয়ে আমি তৎকালীন সময় বিএনপি করা অবস্থায় বহুবার টকশোতে সে তালিকা প্রকাশ করেছি, বক্তব্য দিয়েছি। তখন আমার বক্তব্যটা এরকম ছিল, তালিকায় তৎকালীন সময়ে আওয়ামী লীগের রেখে যাওয়া 10,000-এর যে তালিকা, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজাকার ছিল বাংলাদেশে 8,060 জন। আবার শুনে রাখেন, আওয়ামী লীগের প্রকাশিত তালিকায় রাজাকারের নাম ছিল 8,060 জন। বিএনপির নামে তখন রাজাকারের সংখ্যা ছিল 1,024 জন। বিএনপির নামে ছিল 1,024 জন। আর যেই জামাত ইসলামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে বিচার দেওয়া হয়েছে, তাদের নামে ছিল 37 জন। এবং 2025 সালের হিসাব অনুযায়ী এই 37 জনের 25 জনই মৃত্যুবরণ করা, মানে নাই দুনিয়ায়। তারপরে তো বিভিন্ন ধরনের বিনা অজুহাতে আপনারা মানুষদেরকে মারলেন, যাদেরকে মারলেন তারা আদৌ বাংলাদেশের কোনো, যেই রাজাকার যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়ে বিচার করা হয়েছে তার কোনো কিছুর সাথে তাদের সংশ্লিষ্টতা নেই। আমি মিয়া গোলাম পরোয়ার সাহেবকে স্যালুট জানাই যে বাপের বেটার ছাদ্দামের মতো একটা বক্তব্য তিনি রেখেছেন, যে ঠিক আছে রাজাকার নিয়ে তোমরা খেলাধুলা করছো, আসো খেলা হোক, খেলাটা তাহলে হয়ে যাক। সবার আগে বিএনপির মধ্যে কতজন রাজাকার আছে সেটা নিয়ে বসি, আওয়ামী লীগের মধ্যে কতজন আছে, আওয়ামী লীগ তো এখন নাই, পালাই গেছে, থাকলেও আসুক প্রসঙ্গ, যেহেতু তারা তুলছে, তো সব দলই আমরা একটু মিটিংয়ে বসি না, মিটিং করে সিদ্ধান্ত নেই যে কার কতজন আর ফাঁসি দেওয়া প্রয়োজন সেটা দেই। বাংলাদেশে যদি এখন রাজাকার প্রশ্নটা তোলেন, তাহলে তো তালিকায় 8,000 আওয়ামী লীগ, 1,000 বিএনপি, তাদেরকে আগে প্রকাশ করবেন, তাদের বিচার আগে করবেন, নাকি জামাত ইসলামের 37 জন, তার আবার 24-25 জন মৃত্যুবরণ করা, তার বিচার করবেন? একজন সংসদে জামাতের প্রতিনিধি এ নিয়ে বক্তব্যও কিন্তু গতকালকে দিয়েছেন এবং সেটা বেশ আলোচনায়ও এসেছে। এবং আমি ফেসিবাদের সময় 16 বছরে একই কথাই বলেছি। দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হলো দেলু রাজাকার নাম দিয়ে, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো কসাই কাদের নাম দিয়ে। এবং দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে সংসদে যে বিশ্রী বক্তব্য তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, তা আজও জাতি কিন্তু জানে এবং সেটা স্পষ্ট। এমপি মুরাদ সাহেব বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা, সাবেক প্রতিমন্ত্রী। তিনি তখন বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে। আমি তো প্রায় টকশোতে বলেছি যে একজন মানুষ সজ্ঞানে বিবাহ করে বৈধ স্ত্রীর সাথে 2.5 লক্ষ বার মৃত্যুর আগে তিনি থাকতে পারেন কিনা, এর কোনো তালিকা কেউ দিতে পারবেন? এমন কোনো বেটা পৃথিবীতে আছে কিনা? আমার ধারণা মতে বৈজ্ঞানিক শাস্ত্রও ফেল করবে, এটা সম্ভব নয়। সেখানে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, এটা আবার মেম্বারে দাঁড়িয়ে তৎকালীন সময়ের এমপি মন্ত্রীরা বলে বেড়াতেন। এই যে মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার হয়েছিল, স্কাইপ কেলেঙ্কারি হয়েছে। আপনাদেরকে একটু দেখাই গত আওয়ামী লীগের আমলের বিচার ব্যবস্থাটা, এরপরে বিএনপির দিকে আসি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বরিশালের পৌর মেয়রের বাবা আব্দুর রব শ্রেণিয়াবাদ, ফজলে করিম চৌধুরীর বাবা, এমনকি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপুও ওই যে 10,000 রাজাকারের তালিকা আওয়ামী লীগ প্রকাশ করেছে, সেই আওয়ামী লীগের তালিকায় তাদের নাম ছিল। তাহলে যেই লোক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী, সে কি করে বাংলাদেশের মানে রাজাকারের তালিকায় থাকে, যে আবার যুদ্ধ অপরাধের বিচারও করতেছে, মানে নিজেই রাজাকার, তিনি বিচার করছেন। ফজলে করিম চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, তার বাবার নামে অভিযোগ, তিনি হচ্ছেন যুদ্ধাপরাধ করেছেন, রাজাকার ছিলেন। আমাদের বরিশালের আব্দুর রব শ্রেণিয়াবাদ, কে না চেনে, সাবেক মেয়র হাসনাত, তাদের পরিবার, শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের ভাইগনা,
সে ছিলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন। এই ব্যক্তিরা আবার বাংলাদেশে জামাত ইসলামের বিচার করেছে। দেখেন, ওই তালিকায় তৎকালীন সময় বাদ পড়ছে প্রখ্যাত রাজাকার যারা ছিলেন। একজন হচ্ছে প্রধানমন্ত্রীর বেআই মোশাররফ হোসেন, তার বাবা নুরু রাজাকার, এবং স্বয়ং শেখ হাসিনার একটা বক্তব্য ছিল যে আমার বেআই রাজাকার কিন্তু যুদ্ধপরাধী না, মানে ওরা যুদ্ধ অপরাধ করে না, যুদ্ধ অপরাধ সব করছে সাইদি সাহেব, নিজামী সাহেব, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, মানে ওনাদের দৃষ্টিতে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামিক রাজনৈতিক দল করার কারণে সবাই যুদ্ধপরাধী। আর ওই সময় যে সকল টাউট, বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুষ্ট মানুষগুলো তারা সবাই সুফি সাধক। অথচ আমরা সমাজে দেখি কি, এখনও বাস্তবতা হচ্ছে এই, এখনও সমাজে কোনো অকারেন্স ঘটলে দেখবেন সাধারণ নাগরিকটা অকারেন্সে বেশি জড়িত থাকে আদার দেন একজন ইসলামিক পিপল, একটু হুজুর, একটু ধর্মীয় মূল্যবোধ। এমনকি চোখের সামনেও জানে যে এই জিনিসটাতে চরমভাবে একটা প্রতিবাদ করে তাকে শাস্তি দেওয়া দরকার, সেখানেও দেখবেন ওই হুজুর বা ইসলামপন্থী লোকটা একটু সফটেড হয় যে না, ওকে মারিও না, ওকে পিটাইও না। তো সব সন্ত্রাস, ওই সময় রাজাকার, এগুলা হচ্ছে এই দলের মধ্যে বেশি। আর দোষটা চাপাই দিলেন বিএনপির কাঁধে। আমি মিয়া গোলাম পরোয়ার সাহেবকে ধন্যবাদ না জানাই পারলাম না, এই জন্য যে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনি সঠিক কথা বলছেন যে ঠিক আছে ভাই, আমাকেও বিচার হোক, অসুবিধা নাই। বিচার তো এক গ্রুপ করছো, আর এক গ্রুপ করতে আসছো, তার আগে তালিকাটা নিয়ে একটু বসো। বিএনপির 1024 জন নেতার তালিকা, আওয়ামী লীগের 8000, আওয়ামী লীগ নাই, বিএনপি নিয়ে বসো। যেহেতু এখন বিএনপি এই প্রশ্ন তুলছে, আমার মনে হয় বিএনপির এই 1000 রাজাকারের তালিকা নিয়ে জামাত ইসলাম যতদিন পর্যন্ত সমাধান খুঁজে না পাবে, যতদিন পর্যন্ত তাদের বিচার জাতির কাছে প্রকাশিত না হবে, ততদিন পর্যন্ত বিএনপির কোনো এমপি, মন্ত্রী কারো সংসদে বক্তব্য রেখে জামাতকে নিয়ে প্রশ্ন তোলার বিন্দুমাত্র অধিকার নেই। এবং এটা কঠোরভাবেই বলা উচিত, কারণ রাজাকার একটা খেলা, রাজাকার একটা গেম, রাজাকার একটা জাস্ট মানে জাতিকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, আর কিচ্ছু না। এগুলো দিয়ে শুধুমাত্র ইসলামিক রাজনীতি, জামাত ইসলামের ইনসাফ ভিত্তিক রাজনীতি, সমাজের মধ্যে ভালো মানুষদেরকে কুলুষিত করার একটি ষড়যন্ত্র, এছাড়া আমি কিছুই বিশ্বাস করি না। আপনারা নিশ্চয়ই জানেন, কথিত আছে, কথিত কি বাস্তবতা, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাজাকার নিয়ে বক্তব্য দেন, অমুক নিয়ে বক্তব্য দেন, তার বাবা যে রাজাকার, এ নিয়ে যে বিভিন্ন বক্তব্য চলিত, তিনি কি কখনো সংসদে দাঁড়িয়ে এই জিনিসটা স্বীকার করবেন যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বুকে হাত দিয়ে বলছি আমার বাবা একজন সম্মানিত রাজাকার ছিলেন? কই, কেউ তো বলে না। তো যা তোমার পরিবারের জন্য বলো না, তা তুমি জামাতের জন্য কেন বলতে যাও? যা তোমার নিজের আশেপাশে আছে তা তুমি জামাতকে কেন লাগাও? তো জামাতের 37 জন আর আপনার আছে 1024 জন, আওয়ামী লীগের 8060 জন, কে ক্লাসের ফার্স্ট বয়? তাহলে আপনারা সবার আগে যদি রাজাকার নিয়ে কথা বলতে চান, প্রথম তালিকাটা তাদেরই করেন। এরপরে আসেন রাজাকার তো এক জিনিস, যেমন জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় তার কি চিন্তা ছিল, একটা হচ্ছে থট, বিশ্বাস, যে আমি এই বিশ্বাসের কারণে এই যুদ্ধের পক্ষে কিংবা বিপক্ষে। জুলাইয়ের আন্দোলনে কেউ পক্ষে বিপক্ষে, কিন্তু অপরাধ আলাদা জিনিস। কেউ বলতে পারে আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনটা সঠিক না, কেউ বলতে পারে এই আন্দোলনটা সঠিক, ফ্যাসিবাদের পতন হওয়া উচিত। কিন্তু কেউ এইটা মনে করুক অথবা না করুক, কিন্তু গিয়ে কাউকে মেরে ফেলবেন, এইটার নাম অপরাধ। আপনারা সেই অপরাধটা জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় কারো ক্ষেত্রে ঘটিয়েছে একটা প্রমাণ আজ পর্যন্ত এই যাদেরকে ফাঁসি দিয়েছেন দেখাতে পারবেন না। তারা মৃত্যুর আগে পর্যন্ত কণ্ঠ উঁচিয়ে বলে গিয়েছেন যে তারা কাউকে ধর্ষণ করে নাই, তারা কারো বাড়িঘর ভাঙচুর করে নাই, তারা কাউকে হত্যা করে নাই। এটা তো আমি বুঝতে পারি, বিন্দুমাত্র ইমান থাকলেও আমার ইমান বলে যে এইটা সাইদি করতে পারে না, নিজামি করতে পারে না, কাদের মোল্লা করতে পারে না, আলী হাসান মুজাহিদ করতে পারে না, মীর কাসেম আলী করতে পারে না, এটিএম আজহার করতে পারে না। তাহলে তোমরা তাদেরকে কেন যুদ্ধ অপরাধী বলছো? তারা যুদ্ধ নিয়ে মতামত ব্যক্ত করতে পারে যে এটার ইফেক্ট এই, পাকিস্তান থেকে আমি বিচ্ছিন্ন হলে আমাকে যে সহযোগিতার জন্য ভারত এসে পাশে দাঁড়াইলো, এই ভারতের ইন্টেনশন এই, জাতিকে এটা তো বলতেই পারে। আবার সেটাকে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশটাকে রক্ষার যদি কোনো দল থেকে থাকে সবচাইতে বেশি, সেটার নাম তো জামাত ইসলাম, যারা প্রত্যেকটা মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি জমিকে পাহারা দিয়ে রাখতে চায়। এটা তো আমার একিন বলে, এবং এটা আমি এখন না, পূর্বেও ছিল, ভিন্ন দলে থাকা অবস্থায়ও আমার এই একিনটা ছিল যে যারা মিনিমাম দেশপ্রেমিক তাদের মিনিমাম ইমানির বল থাকা লাগে, তাদের আল্লাহ খোদার ভীতিটা বেশি থাকা লাগে,
তারা ন্যায় নিষ্ঠার পথে বেশি থাকা লাগে। তো সে দেশ থেকে তো বাংলাদেশে এখন পর্যন্ত জামাত ইসলাম আগানো। আর বর্তমান প্রজন্মের জামাতকে নিয়ে যারা প্রশ্ন তুলছে, আমি মনে করি তারা আসলে কি ভাষায় গালি দেব, মানে যেই জামাত ইসলাম এখন প্রতিনিধিত্ব করছে এর প্রত্যেকটা মানুষের বেশিরভাগ সংখ্যক জনগণ হচ্ছে স্বাধীনতার পরের জন্ম, 54-55 বছর বয়সও হয় নাই অনেকের। আবার যাদের জন্ম হয়েছে আরও আগে, তারা যুদ্ধের সময় শিশু, 10 বছর, 7 বছর, 8 বছর বয়স। একজন যুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধা হতে 12.5 বছর বয়স লাগে। সেই জায়গায় আমরা আওয়ামী লীগের সময় শিশু মুক্তিযোদ্ধা দেখেছি। যাই হোক বন্ধুরা, আমার সেই জায়গা থেকে আমি আজকে বলতে চাই, মিয়া গোলাম পরোয়ার সাহেবের এই চ্যালেঞ্জটা সঠিক, এবং এই চ্যালেঞ্জ দিয়ে চোখে চোখ রেখে কথা বলা উচিত। আমার 37 জন, তোর 1024 জন, আমার 37 জন, তোর 8060 জন রাজাকার। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের 8060 জন রাজাকারের তালিকা প্রকাশ করে ওদেরকে তোমরা বিচার না করবা, যতদিন পর্যন্ত বিএনপির 1024 জন রাজাকারের তালিকা প্রকাশ করে বিচার না করবা, ততদিন পর্যন্ত তুমি জামাত ইসলামের দিকে আঙ্গুল তুলে রাজাকার শব্দ উচ্চারণ করতে পর্যন্ত তুই পারবি না। এরকম চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কথা বলা দরকার, তাহলেই বাংলাদেশের রাজনীতিটা পরিশুদ্ধ হবে।